আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ার্কিং ক্যাপিটাল দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের প্রথম ফরম্যাট প্রবলেম 6 আচ্ছা প্রশ্নে ইনফরমেশন দেওয়া হয়েছে ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন ডেইলি ক্যাশ ব্যালেন্স ইজ 10,000 টাকা দ্য ভেরিয়েন্স 3 কোটি টাকা ব্যবধান এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের হয় কি হবে ভেরিয়েন্সের উপরে রুট করলে কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের আসে মিনিমাম ক্যাশ ব্যালেন্স ইজ টু বি কত 50,000 টাকা মিনিমাম 50,000 টাকা ক্যাশ ব্যালেন্স ডেইলি ইন্টারেস্ট রেট প্রতিদিন সুদের হার তো সাধারণত পার্সেন্টেজ দিলে এক বছরে চলে আসে তো এক বছরে কত দিন 365 দিন এখন 365 দিয়ে ভাগ করলে এক দিনের সুদের হার পাওয়া যায় তো এক দিনের সুদের হার কত 0.00 তিনটের পরে 1 তিনটে জিরোর পরে 1 it's a daily interest basis the transaction cost of 30 টাকা for each transaction তার মানে অর্ডারিং কস্ট প্রতি অর্ডারের কস্ট কত 30 টাকা ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে এখন আমাদের রিকোয়ারমেন্ট রিটার্ন পয়েন্ট বের করো রিটার্ন পয়েন্ট টার্গেট ব্যালেন্স আপার লিমিট এভারেজ ব্যালেন্স লোয়ার লিমিট বলেনি এই এখন রিটার্ন পয়েন্টের সূত্র আমরা জানি রিটার্ন পয়েন্টের সংকেত আছে জেড তো জেড দিয়ে আমরা সূত্রটা বের করে থাকি তাহলে উই নো দ্যাট আমরা জানি রিটার্ন পয়েন্ট সমান সমান সূত্রটা লেখা হলো কিউব রুট স্কয়ার রুট হলে এর ভিতরে কিছু দেওয়া লাগে না আর কিউব রুট ছোট্ট একটা 3 আছে কিন্তু ভিতরে আছে 3 ইনটু কস্ট অফ অর্ডারিং ইনটু ভেরিয়েন্স ভেরিয়েন্সের পরে স্কয়ার আছে ভেরিয়েন্সের মান দেওয়া আছে 3 কোটি আচ্ছা আমরা এর আগে ইও কিউ শিখাইছিলাম যখন স্কয়ার রুট তার ভিতরে কি দিতাম 2 দিতাম স্কয়ার রুট মানে কিন্তু 1/2 মানে 2 এইজন্য 2 দিতাম যোগ আর কিউব রুটের ভিতরে কি দিতে হয় 3 দিতে হয় তাহলে উপরের অংশে আমরা লিখলাম এরপরে নিচেই 4 ইনটু ডেইলি ইন্টারেস্ট রেট ডেইলি ইন্টারেস্ট রেট আই কে 360 দিনে বছর ধরা হয়েছে ইন্টারেস্ট কে ভাগ করা হয়েছে তাহলে ডেইলি ইন্টারেস্টের মান তো প্রস্তে সাপ্লাই দেওয়া ছিল পয়েন্ট 3টা জিরোর পরে 1 সির মান 30 দেওয়া ছিল ভেরিয়েন্স 3 কোটি দেওয়া ছিল মানগুলো সব বসিয়ে ক্যালকুলেশন করিলাম ক্যালকুলেশন করে যে মান পাইলাম ওটাকে কিউব রুট করিলাম কিউব রুট কিভাবে করতে হয় এটা জানা আছে তো শিফট দিয়ে পাওয়ার চিহ্নর ওখানে একটা হলুদ কালার দিয়ে x দেওয়া আছে না রুট ওভার x ওই x রুট ওভার ওই বাটনটা চাপ দিতে হয় শিফট পাওয়ার এর আগে 3 দেওয়া থাকবে তাহলে কিউব রুট হয়ে যাবে তাহলে 3 ইনটু শিফট পাওয়ার বাস এরপরে মানটা ওর ভিতরে বসাইয়ে ফলাফল আসছে 18,899 নাকি স্যার আমাদের বইয়ে অন্যভাবে করা এরকম নিয়ম অন্যভাবে করা মানে 27 কোটিরে স্যার দেখছি এখানে রুট করছে পরে উত্তর আছে 3,000 টাকা স্ক্রিনশট দেন এটা কত 27 কোটি রে 0.004 দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পরে তবে রুট করতে হবে স্যার তাহলে কি আমরা এটা 0.00 এটা নিচে লিখে নিব বইয়ের নিচে লিখে নিব লিখে নেন ওই যে 27 কোটির নিচে
আর টার্গেট ব্যালেন্স সূত্র হলো লোয়ার লিমিট প্লাস রিটার্ন পয়েন্ট। এখন লোয়ার লিমিট ছিল প্রশ্নে, এইখানে আসতে হবে লোয়ার লিমিট মিনিমাম বলা হয় 50,000 টাকা, এই 50,000 টাকা। আর রিটার্ন পয়েন্ট এই মাত্র বের হলো 18,899, যোগ করলে 68,899 টাকা। নেক্সট নাম্বার 3, আপার লিমিট। আপার লিমিটের সূত্র হলো লোয়ার লিমিট প্লাস রিটার্ন পয়েন্ট ইনটু 3। এতে আসে আমাদের কত? 18,899 কে 3 দ্বারা গুণ করে যাক 56,697, তার সাথে 50,000 যোগ করলাম। এই লাস্ট প্রশ্ন ছিল এভারেজ ব্যালেন্স। এভারেজ ব্যালেন্সের সূত্র আছে। এভারেজ ব্যালেন্সের সূত্র হলো লোয়ার লিমিট প্লাস 4 ইনটু রিটার্ন পয়েন্ট ডিভাইডেড বাই 3। এখন আমরা মান বসালাম, রিটার্ন পয়েন্টের মান 18,899, আর ওর সাথে 4 গুণ করে দিলাম, আর 3 দ্বারা ভাগ করলাম। লোয়ার লিমিট তো 50,000 আছেই, বাস ক্যালকুলেশন করে 75,199 হয়েছে। ছোট ছোট প্রশ্ন এগুলো, বাকিগুলো কি দেখেছিলেন সবাই? স্যার রিটার্ন পয়েন্টের ওই এটা একটু যদি আরেকটু দেখাইতেন। রিটার্ন পয়েন্টের কি 1 নম্বরটা? 1 নম্বরটা হ্যাঁ জি স্যার, 1 নম্বরটা রুট করে আমরা ক্যালকুলেশন করে চলে যাব। আচ্ছা, ক্যালকুলেশন করেন। প্রথমে উপরে 3 কোটি গুণন 30 গুণন 3, এতে আসে 270 কোটি টাকা। আর নিচে আছে কত? 4 এর সাথে 0.001, গুণ করলে 0.004 হয়। 270 কোটিকে এবার ভাগ করলাম 0.004 দিয়ে, এতে এমন ফিগার আসে, এই ফিগারটা ক্যালকুলেটরও সাপোর্ট করতে পারে না। এই অবস্থায় আমাদেরকে রুট করতে হবে, বুঝতে পারছেন? 270 কোটিকে 0.003 দিয়ে 4 দিয়ে ভাগ করে যে মান আসবে, ওই মান কিন্তু খাতায় লেখার মতো মান আসে না, অনেক মান আসে। ওটাকে রুট করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রাউন্ড সাইড। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটা দেখুন স্যার। আর ক্লাস মনে রেকর্ড হচ্ছে না। আচ্ছা, আপনি ওই মানে ক্লাস রেকর্ড হচ্ছে তো, আমি একটু ক্লাস নিয়েছি, তাহলে আপনি একটু কষ্ট করে আধা ঘন্টা পরে করে দিতে হবে। আধা ঘন্টা পরে আমার ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হবে, বিকাশ আছে, হ্যাঁ স্টক আছে, দিনাজপুর ম্যানেজার আছে। আচ্ছা, হ্যাঁ এটা পার্সোনাল পার্সোনাল। আসসালাম। হ্যাঁ রেকর্ড হচ্ছে। তাহলে এটা হয়েছে, তাই না? আজকে কয় নম্বর পর্যন্ত দেওয়া ছিল এগুলো বলেছিলাম যে সাজেশনে আমি যে কয়টা দিছি অঙ্কগুলো একটু দেখতে। আর এই টেবিল নিয়ে কোনো সমস্যা আছে? আর কাল্পনিক টেবিল এগুলো আসে কিন্তু পরীক্ষায়। টেবিলের সমস্যা না থাকলে হবে, ওখান থেকে আসার সম্ভাবনা টেবিল বেশি। তার বইয়ের সূত্রগুলো সবগুলো ছিল একসাথে পড়া নাই, সূত্রগুলো সবগুলো এখানে 17 সালে রিটার্ন পয়েন্টের একটা অঙ্ক আসছে, এটাও কিন্তু ওই সেম ওই 5 নম্বরের মতোই, ফিগারটা একটু চেঞ্জ ছিল। পরীক্ষা আসছে এটা 17 সাল। তাহলে ওইভাবে করতে পারবেন তো?
24 সাল পর্যন্ত দেওয়া আছে 21 নাম্বার। এবার আসি ক্যাশ ম্যানেজমেন্ট, যদি পর্যন্ত হয়। 26 এ পিডিএফ পাইছিলেন? জি স্যার। স্যার 17 নাম্বারটা একটু দেখাবেন। 17 কি? 17 এটা সেম অঙ্ক না যেটা দেখলাম, বলেন তো? জি স্যার। এখন এখানে বিশাল ঝামেলা, বুঝলেন না? হ্যাঁ কেছে অনেকবার পরীক্ষায় আসছে সুযোগ নাই, সবাই সিরিয়াল দিয়ে বসে যে সেম অঙ্ক আমরা যে 6 নম্বর অঙ্কটা করলাম, এই রিটার্ন পয়েন্ট, এই টার্গেট ব্যালেন্স, আপার লিমিট, এভারেজ ব্যালেন্স, কি এর বাইরের কোনো প্রশ্ন নেই এখানে। এখানে একটু পার্থক্য শুধুমাত্র ডেইলি যে ইন্টারেস্টটা 6% দেওয়া আছে পারে নাম 26 সাহেব, এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 360 দিয়ে। 360 দিয়ে ভাগ করলে ডেইলি ইন্টারেস্ট রেট পাওয়া যাবে। এইটা ওই অঙ্কে দেওয়া ছিল ডেইলি বেসিস, আর এখানে দেওয়া নেই। এইটুকু পার্থক্য ছাড়া আর কোনো ডিফারেন্স ছিল না। এই জন্য আমরা সময় নষ্ট না করে আমরা 2 নম্বর ফরম্যাটে যেতে পারি কিনা? জি স্যার। ক্যাশ ম্যানেজমেন্ট, নগদ ব্যবস্থাপনা। ক্যাশ ম্যানেজমেন্টে আমরা এই অঙ্ক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ক্যাশ বাজেট নামে করতাম, মনে আছে? ক্যাশ বাজেট, 1 মান্থ ক্যাশ বাজেট, মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্যাশ বাজেট, কোয়ার্টারলি ক্যাশ বাজেট। এই ক্যাশ বাজেটের অঙ্ক এটা অনেক ইজি, একবার দেখলে সবাই পারবে। তো আমরা 1 মান্থ ক্যাশ বাজেট এটা দেখাই। সেল প্রসিডস অফ এ কোম্পানি আর কালেক্টেড অ্যাজ ফলো। এই কোম্পানির বিক্রয়ের প্রক্রিয়াগুলো নিচে দেওয়া হলো। বলছে মোট বিক্রয়ের 40% ইন দ্য মান্থ অফ সেল, যে মাসে বিক্রি করে ওই মাসে আদায় হয়। 40% ইন দ্য সেকেন্ড মান্থ অফ সেল, সেকেন্ড মাসে আদায় হয় আরো 40%, তাহলে 40 80% হয়ে গেল। রিমাইনিং 20% ইন দ্য থার্ড মান্থ, তৃতীয় মাসে আদায় হয় 20%। আদায়ের সময় ব্যাক ক্যালকুলেশন করতে হয়, মানে পিছনে যেতে হয়। যেমন আমরা যে মাসে বাজেট করব সেই মাসের টাকা আদায় হবে 40%, আর তার আগের মাসের বিক্রয়ের টাকা আদায় হবে 40%। তার পূর্বের 3 মাস আগের টাকা আদায় হবে 20%। তাহলে আমরা একটা মাসে অবস্থান করব, ওই মাসে আমাদের আদায় হবে রানিং মাসের বিক্রয়ের টাকা, আবার ওই মাসে আদায় হবে তার আগের মাসের বিক্রয়ের টাকা, মানে পিছনের দিকে যেতে হবে। ভূতের পা থাকে পিছনের দিকে, তাই ভূত যত সামনে এগোতে চায় সে পিছনে চলে যায়, ঠিক না? ঠিক স্যার। ও স্যারকে আবার ভূত দেখেছে নাকি? এখন দেখেন আমরা এখন তাহলে সেটাই এখন বুঝাবো যে কেমন পিছনের দিকে যায়। আমরা বলছি যে সামনের দিকে যেতে হবে, প্রথমে 40% আদায় হবে, তারপরে 40%, তারপরে 20%। তাহলে সামনের দিকে না যেয়ে আমি পিছনের দিকে টানতেছি কেন? কারণ ভূতের পা আসছে এখানে। সেল ফর দ্য মান্থ অফ জুন, জুন মাসে বিক্রি হয়েছিল 2,40,000। আচ্ছা, এখন জুন মাসে আদায় হবে এই 2,40,000-এর 40%, আর বাকি 40% আদায় হবে জুলাই মাসে। কিন্তু জুলাই মাসে আমার বাজেট নেই, আমি ওদিকে যাব না। তারপরে 20% আদায় হবে আগস্ট মাসে, কিন্তু আগস্ট মাস তো আমার বাজেট নেই, আমার ওদিকে যাওয়া লাগবে না। এখন আসি আরো একটু পড়ে দেখি কি বলে। অ্যাকাউন্ট রিসিভেবল আর 1,20,000 টাকা ইন মে 31, 2015। আচ্ছা, মে 31 তারিখে যে ব্যালেন্সটা হয় ওটা কিন্তু জুন মাসের 1 তারিখের ব্যালেন্স, পরের মাসে 1 তারিখ। গতকাল রাত্রে মাস চলে গেল, আজকে 1 তারিখ, তাহলে গতকালকে যে ব্যালেন্সটা ছিল ক্লোজিং, সেটা আজকে হয়েছে আমাদের ওপেনিং। তো অ্যাকাউন্ট রিসিভেবল 31 মে ব্যালেন্স মানেই জুন মাসের 1 তারিখে দেনাদারের পরিমাণ। এই দেনাদার কত আগের দেনাদার সেটা বলছে। কনসিস্ট অফ 30,000 ফ্রম এপ্রিল সেল। এই 1,20,000-এর মধ্যে এপ্রিল মাসের বিক্রয়ের টাকা দেনাদার এখনো বকেয়া রয়েছে 30,000, আর বলছে এন্ড টাকা 90,000 মে সেল, আর মে মাসের বিক্রয়ের টাকা রয়েছে দেনাদারের মধ্যে
90,000 বলেন 90 আর 30,000, 90 আর 30 মিলে কি 1,20,000 হয় না? তো সে 1,20,000 যে আমাদের ব্যালেন্স আছে এর মধ্যে কিন্তু মে মাসের আছে 90,000 আর ওই এপ্রিল মাসের থেকে আসতেছে ব্যালেন্স 30,000। আচ্ছা, এখন শো দ্য শিডিউল অফ ক্যাশ কালেকশন ফ্রম সেল ফর দ্য মান্থ অফ জুন। জুন মাসে একটা ক্যাশ কালেকশনের শিডিউল বানাবো। আমরা বাজেট করব কোন মাসে? জুন মাসে। আচ্ছা, এবার বলি এখানে একটা কথা বলছে যে এপ্রিল মাসের সেল 30,000 টাকা। বলেন এপ্রিল মাসে যা বিক্রি হয়েছিল তার 40% এপ্রিল মাসে আদায় হয়েছিল। এই প্রসেস অনুযায়ী আমাদের যে সেল প্রসেস বললো সেই অনুযায়ী বলতেছি, এপ্রিল মাসে যা বিক্রি হয়েছিল 100%, তার মধ্যে 40% আদায় হয়েছিল এপ্রিল মাসে, আর 40% আদায় হয়েছিল মে মাসে, আর 20% আদায় হবে জুন মাসে। আর আমাদের সেই জুন মাস কিন্তু আজকে বাজেট, সুতরাং এই 30,000 টাকা আমাদের সরাসরি 20% সমান আদায় হয়ে যাবে জুন মাসে। তাহলে এপ্রিল মাসের টাকা জুন মাসে আদায় হয়ে গেল। অ্যান্সারের দিকে দেখেন, এপ্রিল মাসের টাকা জুন মাসে আদায় হয়ে গেছে 30,000 টাকা, ঠিক না? আচ্ছা, এবার আসেন মে মাস। মে মাসে আমরা যা বিক্রি করেছিলাম তার 40% মে মাসে আদায় হয়ে গেছে, আর 40% জুন মাসে আদায় হবে, আর 20% জুলাই মাসে আদায় হবে। আমাদের বাজেট কিন্তু জুন মাস, আদায় হবে কত? 40%। কিন্তু ব্যালেন্সটা যখন থাকে তখন খেয়াল করতে হয় যে মে মাসে আদায় হয়েছে মাত্র 40%, তাহলে এখনো রিমাইনিং আছে 60%। 60% সমান 90,000। তাহলে আমাদের 100% বানায় নিতে হবে, এটা ওয়ার্কিং। when 60% সমান 90,000, দেন 1% সমান কত, আর 100% সমান কত? 100% সমান 1,50,000। এখন এই 1,50,000 বের করলাম কেন? 1,50,000 অরিজিনালি মে মাসে আমাদের সেল হয়েছিল, কিন্তু দেওয়া ছিল না, 90,000 দেওয়া ছিল। আমরা সেই 90,000 ভাঙাইয়ে 1,50,000 বানাই নিলাম। এটার এবার 40% বানাবো। 40% আদায় হবে জুন মাসে। কিন্তু যদি কেউ 90,000-এর 40% করে ফেলে তাহলে তার ভুল হয়ে যাবে, কারণ 90,000 তো সঠিক। 90% যে 60% সেল হয়েছে, সেল হয়েছে 40% কি মাইনাস করে পরে বোঝা লাগছে, 40% থেকে মাইনাস করা লাগছে। হ্যাঁ হ্যাঁ, 100% থেকে 40 তো আদায় হয়ে গেছে, বাদ দিলে থাকে 60%। ওই সেই 60% সমান এই 90,000, ঠিক? তাহলে 100% সমান আপনি বানাই নিলেন, নিয়ে তারপরে আপনি এর উপরে 40% ধার্য করে জুন মাসে আদায় করলেন, আর এর উপরে আবার 20% জুলাই মাসে আদায় হবে। জুলাই মাসে আপনাদের দরকার নেই, এরপরে যারা 4th ইয়ার উঠবে তারা ওই জুলাই মাস থেকে শুরু করবে, নাকি? এখন জুন মাস পর্যন্ত আপনাদের এই পর্যন্ত আসলো। মে মাসের টাকা তো আদায় করলাম, ভালো কথা। এবার আসেন জুন মাসে বিক্রি করেছি কত টাকা? জুন মাসে বিক্রি করেছি 2,40,000। তো জুন মাসে আদায় হবে কত পার্সেন্ট? 40%। অতএব 2,40,000-এর 40% কত হয়? 96,000। তাহলে আমাদের জুন মাসে আদায় হবে বিভিন্ন দিক থেকে এই মোট 1,86,000 টাকা, ঠিক তো? এটাই হলো ক্যাশ বাজেট। সাপোজ আমার এটা প্রতিষ্ঠা, হ্যাঁ বলেন স্যার। আমরা 1,20,000 টাকা কেন ধরে নেই মে মাসে? হ্যাঁ, মে মাসে আমরা 1,20,000 টাকা ধরতে পারবো না, এই জন্য কনসিস্ট অফ, বিবেচনা করো যে এখানে 30,000 টাকা আছে এপ্রিলের বিক্রয়, আর 90,000 টাকা আছে কিন্তু মের বিক্রয়। সুতরাং এই 20,000 টাকার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, আর সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে ধরতে হবে। এইটার উপর কিছু ধরা যাবে না, ঠিক? সাপোজ এখন আমরা আজকে 1 তারিখ, তাহলে ডিসেম্বরের 1 তারিখে আমরা কিছু ক্যাশ পাবো। আমাদের একটা প্রতিষ্ঠান, দেখা যাচ্ছে কেউ বিগত মাসে বকেয়া বেতন আজকে দিবে, আবার কেউ হচ্ছে চলতি মাসের টাকা অ্যাডভান্স করে ফেলবে, আবার কেউ হচ্ছে 2 মাস আগে হয়তো বা অক্টোবর নভেম্বরে পড়েছিল, সমস্যার কারণে দিতে পারেনি, ডিসেম্বরে দিয়ে দেবে। কিন্তু আমি তো ক্যাশ বাজেটটা করতেছি ডিসেম্বরের 1 তারিখে, তাহলে আজকে কোন টাকা পাচ্ছি?
কোন স্টুডেন্ট অক্টোবরের টাকা দিচ্ছে, কোন স্টুডেন্ট নভেম্বরের টাকা দিয়ে যাচ্ছে, কোন স্টুডেন্ট ডিসেম্বরের টাকা দিচ্ছে। তা সব মিলেই তো ডিসেম্বরে যোগ হচ্ছে, এটা কিন্তু তাই হচ্ছে। হাসিব বুঝা গেছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে আমরা 90,000-কে মানে 60% ধরে আবার মানে 100% করছি, কিন্তু 30,000 টাকা ওটাকে করি না কেন? ও হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। আমরা 30,000-এরও কিন্তু করতে পারি, উত্তর কিন্তু একই আসতো। আমি অবশ্যই এখানে লিখে দিছিলাম যে ওটা তো রিমাইনিং 20% আছে, এর আর ক্যালকুলেশন করে বা কি হবে। দেখেন আমি কিভাবে বানাচ্ছি, এখানেই বানাই দিই। মনে করেন 30,000, এটা তো একবার লাস্ট ফিগার, লাস্ট স্টেপ কত 20%। তাহলে এটাকে আমি এখন ভাগ করব 20 দিয়ে। আচ্ছা এবার গুণ করব কত দিয়ে বলেন? 100 দিয়ে। কি বুঝতেছেন না? জি স্যার। আচ্ছা এবার বলেন কত আসবে? 30,000 ভাগ 20 গুণ 100, 1,50,000 আসছে এখানে। 1,50,000 আসছে। এবার এর সাথে আবার গুণ করেন। এবার গুণ করবেন কত পার্সেন্ট বলেন? 20%। এবার 20% গুণ করেন তো দেখি কত টাকা আসে। 30,000। তাহলে এসব দেখানোর দরকার আছে? কি বুঝতে পারছেন না? লাস্ট স্টেপে চলে গেলে আর হ্যাঁ, লাস্ট স্টেপে চলে গেলে আর কোনো ঝামেলাই নেই। একটা দেনাদার সে 3 বা 4 বার করে টাকা দেবে বলেছে, এখন লাস্ট কিস্তি যখন আসলো তখন সে বলল যে আমি কিন্তু শেষ কিস্তি দিয়ে দিলাম। ঠিক আছে যাও যাও, ঠিক আছে মিটে গেছে, তোমার সাথে আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে না? কিন্তু লাস্ট কিস্তির আগে যত কিস্তি আছে সব দেখানো হয়, এই দেখো তোমার এই কিস্তি ওই কিস্তি এত টাকা পাওয়া যাবে, এত টাকা দিছিল, সব বিবেচনা করা হয়। তো লাস্ট কিস্তিতে কোনো ঝামেলা থাকে না। তাহলে 90,000-এ কেন আমরা 60% ধরলাম? হ্যাঁ সুন্দর তো। 90,000-কে কেন 60% ধরলেন? এই 90,000 কোন মাসের বিক্রয় বলেন তো? মে মাসের বিক্রয়। আচ্ছা মে মাস কি চলে গেছে না আছে বলেন তো? মে মাস তো চলে গেছে। চলে গেছে। ওই মাসে কয় পার্সেন্ট আদায় করেছিলেন? 40। ওই মাসের 40% আছে। 100% থেকে 40% চলে গেলে কত থাকে? 60% থাকে না? এই 60% সমানই তো 90,000 আছে। এখন এর মধ্যে থেকে আপনি আদায় করে নিলেন মনে করেন 40% জুন মাসে। আচ্ছা জুলাই মাসের জন্য রিমাইনিং আছে কত টাকা বলেন তো? জুলাই মাসের জন্য রিমাইনিং আছে আর 30,000 টাকা। ওই 30,000 সমান কত পার্সেন্ট বলেন তো? 20%, ঠিক না? 90,000 যে ছিল, 90,000 থেকে আপনি এই মাত্র আদায় করলেন 60,000 টাকা। এবার এখানে আর পাওয়া যাবে কত? মে মাসের 30,000। ওই 30,000 সমান কত পার্সেন্ট? 20%। ওই 20% আদায় করবে কিনা? কে আদায় করবে ওই 20%? জুলাই মাসে যারা পরবর্তীতে আবার 4th ইয়ারে উঠবে ওরা এসে আদায় করবে, ঠিক না? স্যার তাহলে কি আমরা লাস্ট মাসেরটা মানে ওই পার্সেন্টেজে নিব না, যেটা আছে সেটা লিখে দিব এটা? হ্যাঁ পার্সেন্টেজ একটু লিখে রাখতে হয়, যেটা আছে ওইটাই লিখে দিলে হয়ে যায়, কারণ ও যতই ওয়ার্কিং করে না যাই করেন ওইটাই উত্তর আসবে। তো সবাই জানে যে লাস্ট কিস্তি। আচ্ছা ঠিক আছে। এই যে গিভেন লিখে দিছি আমি, এই 20% লিখে দিছি, যা আছে তাই। ওকে ক্লিয়ার। ক্যাশ বাজেটের কয়টা ফরম্যাট ছিল বলেন তো? থার্ড ইয়ারে কি আমার ভিডিওগুলো দেখতেন? ক্যাশ বাজেটের ফরম্যাট কয়টা? ও তখন তো আমার জন্ম হইল না নাকি? না আপনি আবিষ্কার করতে পারেননি? না স্যার হ্যাঁ 3টা ফরম্যাট আছে ক্যাশ বাজেটের ভিতরে। এই 1 মান্থ ক্যাশ বাজেট আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ একের অধিক মাসগুলোকে আমি নাম দিয়েছিলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ মান্থ। 2 মাস 6 মাস 9 মাস 12 মাস এরকম থাকবে, সেগুলো আবার অন্যভাবে করতে হবে। আর কোয়ার্টারলি আছে ক্যাশ বাজেট। কিন্তু আপনারা দেখা যাচ্ছে যেখানেই পড়িছেন কোনোদিন তারা জানাইনি যে এখানে 3 ধরনের অঙ্ক হয়, 3টে ফরম্যাট আছে, তাও তো জানাইনি। শুধু বাস করো প্রবলেম 1 বাস 2 3 4, হ্যাঁ
আর বই এম.এ কালাম, এই তো। না সত্যি কথা বলতে কি স্যার, কোন ফরম্যাটে অঙ্ক করছে এই জানি না এই পর্যন্ত। হ্যাঁ, এই তো এম কে জামানের সাথে পরিচয় হওয়ার পরে তাই বুঝতে পারছেন যে আসলেই ফরম্যাট জিনিসটা কি। স্যার আসলে খালি এনিউর খালি অঙ্ক করে গেছি, পড়লে পড়লো কমন, না পড়লে না পড়লো, পারলি পারলাম, মুখস্থ করে গেছি। না পারলি পারলাম না, বাস কমন না আসলে পারলাম না। আপনারা যখন আপনার ভিডিও দেখেই ভালো রেজাল্ট করলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে যখন থার্ড ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং পরীক্ষা হয়েছিল আপনাদের, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, 90% ছেলেপেলে সব কান্দি কান্দি বেরোইছিল হলের থেকে, কিছুই কমান আসেনি। কেন কমান আসেনি? আমাদের স্যার আমি নিজেও স্যার, হ্যাঁ আমাদের স্টুডেন্টের সব কমান আসছে, তোমাদের আসেনি কেন? কারণ ওরা তো শুধু বোর্ড প্রশ্নগুলোই দেখে গেছিল, মুখস্থ করে গেছিল, অর্থাৎ নিয়ম কানুন দেখে যায়নি। স্যার আমাদের আমি আমি ভুক্তভোগী স্যার। আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডেন্টরা এই পরীক্ষা আমার সাথে যে স্ক্যাম হয়েছে স্যার, হ্যাঁ। আমার সামনেরটা আমার পিছনেরটা স্যার ম্যাথ সেম ম্যাথ দিচ্ছি, সবগুলো সব ঠিক আছে, সামনে দুইটা প্লাস মাঝখানে আমি সি। দেখ এখন আমাদের স্টুডেন্টরা ফোন দিয়ে বলতে, স্যার আমাদের হলের না সবাই কান্নাকাটি করতেছে, কিছু কমান আসেনি, যে ভালো স্টুডেন্ট A+ পাওয়ার কথা সে কান্নাকাটি করতেছে, কারণ কমান আসেনি। ওই যে ব্যতিক্রমের কয়টা অঙ্ক করে গেছে, এম.এ কালামের কয়টা অঙ্ক মুখস্থ করে গেছে, সেগুলো আসেনি। অথচ আমাদের স্টুডেন্টরা যারা মানে আমাদের সাথে পরিচয় হয়েছিল আগাবাগা স্টুডেন্টের সাথে, ভালো স্টুডেন্টের সাথে আমাদের পরিচয় প্রথম হয়েছিল না। এখন তারা বলছে স্যার আমরা মোটে পড়াশোনা করি না, আমরা আনসার করে ফেলেছি আর ওরা আনসার করতে পারিনি। আমরা তো নিয়ম শিখে গেছি, বাস নিয়মে বাস পড়ে গেছে, আমরা আনসার করে ফেলেছি। যাক আলহামদুলিল্লাহ। আমাদের এর মধ্যে স্টুডেন্ট ছিল, এই যে সিটি কলেজের কিছু ভালো ভালো স্টুডেন্ট ছিল, ওরা সব A+ পাইছে, অনেক খুব ভালো করেছে। সিটি কলেজ থেকে আমার গতবার কিন্তু আউট অফ 4 এর ভিতরে 4 পাইছে, 4 এর ভিতরে 4 পাইছে, এবার মাস্টার্সে ভর্তি হচ্ছে। আলহামদুলিল্লাহ, ফার্স্ট ইয়ার থেকেই 4 পাতে পাতে আসছে। হ্যাঁ বলেন একটা ইনফরমেশন দেন, ওই যে ইমপ্রুভে কি যা পাই তাই দেবে, না এমনি বিপ্লবের উপরে দেবে? না, যা পায় তাই দেবে। আমার স্টুডেন্ট ম্যাথে একটা ইমপ্রুভ দিয়ে A+ পাইছে, ইমপ্রুভ দিয়ে A+ পাইলে কি করে? ও আবার বলছিল স্যার আমি তো ম্যাথ ভালো বুঝতেছি, তাহলে কি আমার বির বেশি দেবে না? আমি তোমার A+ দেবে। সত্যি তার পরীক্ষার রেজাল্ট দেখে A+। তাহলে এগুলো পরিচয় প্রতিষ্ঠিত একটা ভুল কথা, সমস্ত স্যাররা এগুলো বলে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং আছে, ইনশাআল্লাহ ভালো করবেন, ভালো করে পরীক্ষা দেন, A+ থাকবে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 A+ পাওয়ার জন্য অনলি 1 সপ্তাহ দরকার। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর আপনি 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, এই 3টা, 4 নম্বর অধ্যায় 4টা, আর 6 নম্বর অধ্যায় 5টা, এই 5টা অধ্যায় করলে বি পার্ট সি পার্ট 5টাই অ্যানসার করতে পারবেন। আর ওদিকে তো 7 নম্বর রয়েছে, আরো সহজ একটা অধ্যায়। 5 নম্বর অধ্যায়টা আপনার করা লাগবে না, 5 নম্বর থেকে আসে না, 5 নম্বর অধ্যায় থেকে অঙ্ক বেশি একটা আসে না, ওইটা বাদ দিয়ে 4টি অঙ্ক করে যান, 4টি আপনি A+ পেয়ে যাবেন, 4টি অ্যানসার করতে পারবেন। সবচেয়ে সহজ আছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1। কিন্তু অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর শুরু থাকলে তো পাইলাম না স্যার। অ্যাডভান্স অ্যাকাউন্টিং মাঝামাঝি পেয়ে গেছি। শুরু থেকে পাইলেন না? আপনার কাছে যে স্যার ডিটেইলে জয়েন করেছিলাম, তো স্যার আমি তো স্যার ওই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় স্যার পাইনি ক্লাস। আবার পাবেন, ওই যে যারা দেরি করে করেছে না, ওদের জন্য আবার রিভিশন হবে। আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং কতদিন শেষ হয়েছে, আমরা কস্ট অ্যাকাউন্টিংটা একটু শুরু করেছি, কস্ট অ্যাকাউন্টিং শেষ করে আবার রিভিশন আসতেছি। ওখানে এখনো টাইম আছে তো, থার্ড ইয়ারে টাইম আছে, টেনশন করেন না, ফোর্থ ইয়ার শেষ করেন আগে। স্যার একটু স্যার নোটিশ দিবেন স্যার, তাহলে ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে, কারণ অনেকে ইমপ্রুভ আছে, নোটিশ দিয়ে দেবো। ওকে জি স্যার। আলহামদুলিল্লাহ, আমরা 2 নম্বর ফরম্যাটে চলে আসি। এই 2 নম্বর বেসিস, যেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ বেসিস। দেখেন একের অধিক মাস যখন থাকে তখন ক্যাশ বাজেট কি হবে হয়। From the following information, supply by XYZ Limited prepare a cash budget for the period of October 1st থেকে 31 ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস। আপনার দেওয়া হয়েছে মান্থ আছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস দেওয়া হলো কেন? ওই যে ভূতের পা পিছনের দিকে থাকে, পিছনের দিকে যেতে হয়, তাই অক্টোবর থেকে বাজেট, অথচ পিছনে আমাদের আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস দেওয়া। ওই পিছনের
অ্যামাউন্টগুলো আমাদের কাজে লাগবে। ক্রেডিট পারচেজ যেগুলো আমরা বাকিতে ক্রয় করেছি এগুলো সব পেমেন্টে দিতে হবে। ক্রেডিট সেল বাকিতে বিক্রয় এগুলো সব রিসিভের মধ্যে আসবে। ওয়েজেস এন্ড আদার এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং এগুলো সব পেমেন্টে চলে যাবে। তাহলে রিসিভ আর পেমেন্ট দুইটা পক্ষ আসছে কিন্তু এখানে। এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স অক্টোবরের ফার্স্ট ওপেনিং এ 10,500, এটা কিন্তু আমাদের ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, এখন রিসিভ আর ওপেনিং যোগ করে যা হবে সেখান থেকে পেমেন্টটা বাদ দিব। প্রথম মাসের ব্যালেন্স সিডি দ্বিতীয় মাসে ব্যালেন্স বিডি হবে, আবার দ্বিতীয় মাসের ব্যালেন্স সিডি তৃতীয় মাসের ব্যালেন্স সিডি হবে, এভাবে চলবে। যাই হোক, একটা আইটেম পড়লাম। 2 নম্বর বলছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউ টু ডেবিটর্স। দেনাদার কত মাস? 2 মাস পরে আদায় হয়। দেনাদার 2 মাস পর পর আদায় হয়। এখন বলেন অক্টোবরে যখন আপনি বাজেট করবেন তখন কি সামনের দিকে যাবেন না পিছনের দিকে যাবেন? পিছনের দিকে, পিছনের দিকে যেতে হবে। অক্টোবরে যখন বাজেট করব 2 মাস পরে আদায় হবে, এই অক্টোবরে আদায় হবে পূর্বের 2 মাস আগের টাকা। আছে 1 মাস বললে সেপ্টেম্বরের টাকা, আর 2 মাস বললে অগস্টের টাকা। তাহলে অগস্টের টাকা আদায় হবে অক্টোবরে, সেপ্টেম্বরের টাকা আদায় হবে নভেম্বরে, অক্টোবরের টাকা তো স্যার ডিসেম্বরে আদায় হবে স্যার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, বুঝতে পারছেন মনে হয় সবাই? না কারো সমস্যা হয়েছে বুঝতে? আচ্ছা, আরেকবার তাহলে। আচ্ছা, যারা বুঝবেন তারা একটু ঠান্ডা হয়ে থাকবেন, তাহলে অন্যদের বুঝতে সুবিধা হবে। পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউ টু ডেবিটর্স 2 মান্থ। দেনাদারের সময় দেওয়া হয়েছে 2 মাস পর পর তারা দিতে পারবে। আর আমরা আদায় করব যখন বাজেট আমার অক্টোবর, তখন আমি আদায় করব আগস্ট মাসে। চলে গেছে, স্ক্রিন আছে, কে বলছে চলে গেছে? স্ক্রিন আছে, চলে গেছে স্যার। স্ক্রিন শেয়ার হয় না ভাই। হ্যাঁ, আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি, দেখি কে দেখলো স্ক্রিন আছে। আচ্ছা, কারো কারো থাকতে পারে, ওখানে অনেক সময় এরকম হচ্ছে, বেশি সময় গেলে মানে এটা হয় নাকি। এখন দেখা যায়। এখন বলছে যখন আমি অক্টোবরে বাজেট করব তখন আগস্টের টাকা অক্টোবরে আদায় হবে, সেপ্টেম্বরের টাকা নভেম্বরে আদায় হবে, অক্টোবরের টাকা ডিসেম্বরে আদায় হবে, এভাবে আদায় করব। এই হচ্ছে আদায়ের টাকা এইগুলো। আচ্ছা, এরপরে আছে পিরিয়ড ক্রেডিট টু ক্রেডিটর্স। ক্রেডিট অ্যালাউ টু ক্রেডিটর, পাওনাদারদেরকে 1 মাস পর পর টাকা দেওয়া হয়। অর্থাৎ আমি যখন অক্টোবর বাজেট করব তখন সেপ্টেম্বরের ক্রয়ের টাকা অক্টোবরে দেবো, অক্টোবরের ক্রয়ের টাকা নভেম্বরে দেবো, নভেম্বরের টাকা ডিসেম্বরে দিয়ে দেবো। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্সেস 1 মান্থ। মজুরি এবং অন্যান্য যে ব্যয়গুলো এই ঘরে আছে এগুলো 1 মাস পর পর দেওয়া হয়। তাহলে সেপ্টেম্বরেরটা অক্টোবর, অক্টোবরটা নভেম্বর, নভেম্বরটা ডিসেম্বর। এই সেলিং কমিশন 2% অন সেল, বিক্রয়ের উপরে। তাহলে বিক্রয় তো আমাদের এইগুলো, এর উপরে 2% করে কমিশন হিসাব করব। আর এই কমিশনটা পেমেন্ট করতে হবে বসে ইন পেবেল 1 মান্থ আফটার সেল, বিক্রয়ের 1 মাস পরেই দিলে হবে। তাহলে অক্টোবরে আমি যে কমিশনটা দেবো সেটা কোন মাসের টাকার উপরে দেবো? সেপ্টেম্বরের বিক্রয়ের টাকা অক্টোবরে দেবো, অক্টোবরের বিক্রয়ের কমিশন নভেম্বরে দেবো, আর নভেম্বরের বিক্রয়ের কমিশন ডিসেম্বরে পেড করবো। এক্সপেন্ডিচার অন মেশিনারি ওর্থ অফ টাকা 50,000 ইজ পেবেল ইন অক্টোবর। মেশিনারি ক্রয় করা হয়েছিল 50,000 টাকা দিয়ে, ওটা অক্টোবরে পেড করতে হবে। তাহলে মেশিনারি লিখে শুধু অক্টোবরে পেড দেখালেই হবে, আর কোনো মাসে দেখানো লাগবে না। বাস, আমরা বাজেটটা শুরু করি। একটা স্টক তৈরি করলাম উত্তরপত্রে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের। প্রথমে আমরা লিখলাম ব্যালেন্স বিডি, ওপেনিং ব্যালেন্স 10,500। এই পাশের গুলো আগে লিখবো না, এগুলো পরে, আগে অক্টোবর লিখে নিলাম। এবার কালেকশন, রিসিভ ফ্রম ডেবিটর্স, দেনাদার। আমি মূল প্রশ্নে আবার চলে আসতেছি। দেখেন 2 মাস পর পর দেনাদার আদায় হয়। তাহলে অক্টোবরে বাজেট আদায় হবে কিন্তু আগস্টে। তাহলে আগস্টে 92,000, 1 লক্ষ এবং 1,20,000 পর পর পর্যায়ক্রমে বসাবো। আগস্টের টাকা অক্টোবরে, সেপ্টেম্বরের টাকা নভেম্বরে, অক্টোবরের টাকা ডিসেম্বরে। তাহলে আমি আবার রিসিভ ফ্রম ডেবিটর্স, সরি, টাকা তো এইটা
এই যে 1,85,000, 2,10,000, 2,45,000 এনে বিক্রয়ের টাকা এখান থেকে নিয়ে আসতে হবে। 1,85,000, 2,10,000 আর 2,45,000 ধারাবাহিকভাবে। ব্যাস রিসিভ হয়ে গেল, কোনো ক্যাশ সেল নেই, আর কোনো জায়গায় রিসিভ কোনো কিছু পাইলাম না। এবার পেমেন্ট ছাড়া আর কিছুই নেই, তাহলে রিসিভ আমাদের শেষ, পেমেন্টে চলে আসলাম। ক্রেডিটর পাওনাদারকে আমরা টাকা দিব কয় মাস পরে? মাত্র 1 মাস পরে। তার মানে অক্টোবরে আমি যখন টাকা দিব তখন সেপ্টেম্বরের টাকা অক্টোবরে দিব। সেপ্টেম্বরের টাকা 1 লাখ, তারপরে দিব 1,20,000, তারপরে 90,000। এই যে 1 লাখ, 1,20,000, 90,000। এখন অনেকে প্রশ্ন করবে যে স্যার প্রথমে ওপেনিংটা তো সব মাসে লিখলেন না। হ্যাঁ, ওপেনিংটা সব মাসে লেখা যাবে না, কারণ প্রথম মাসের ক্লোজিং হয়ে যাবে তখন সেটা পরের মাসে ওপেনিং হবে, এই জন্য ওটা রেখে আসবো। আর বাকিগুলো সব মাসে লিখে রাখবো, যোগ করবো না। তো পাওনাদারকে যে দিয়েছি এটা সবাই ক্লিয়ার পাইছে, বুঝতে পারছি মনে হয়। নেক্সট, পাওনাদারকে তো টাকা দেওয়া হয়ে গেল। এখন ওয়েজেস, মজুরি দেওয়া হবে 1 মাস পর পর। তাহলে সেপ্টেম্বরে টু অক্টোবরে 65, 75 আর 54, এই 65, 75, 54 দিয়ে দিলাম। পেমেন্ট সেলিং কমিশন, সেলিং কমিশন কিন্তু উপরে ছিল না, নিচে একটু ওয়ার্কিং করে নিতে হবে। অক্টোবরে আমি যে টাকাটা দিব সেটা সেপ্টেম্বরের বিক্রয়, সেপ্টেম্বরের বিক্রয়ের উপরে 2% কমিশন, 2% কমিশন করলে হয় 4,200 টাকা। অক্টোবরের কমিশন নভেম্বরে দিব, অক্টোবরের বিক্রয়ের কমিশন 4,900 টাকা। ডিসেম্বরে দেবো নভেম্বরের বিক্রয়ের কমিশন, তাহলে 3,500 টাকা। তো 4,200, 4900 আর 3,500, এই যে 3টে মাসে দিয়ে দিলাম। এখন বসে অক্টোবরে আমাদের মেশিন ক্রয় করা হয়েছিল 50,000 টাকা দিতে হবে, সেটা লিখলাম অক্টোবরে, আর কোনো জায়গায় আসে না। বাস পেমেন্ট গুলো তো হলো। এবার রিসিভ গুলো যোগ করে দেখি, 1,95,500 পেমেন্ট গুলো যোগ করে দেখলাম 2,19,200। এখন যদি পেমেন্টটা যদি বড়, তাহলে তো এটা মাইনাস ফিগার হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্যাশ বাজেটে মাইনাস ফিগার আসতে পারে, নগদান বইতে মাইনাস ফিগার আসে না, সেটা আমরা বলে থাকি, কিন্তু ক্যাশ বাজেটে মাইনাস ফিগার আসতে পারে। যদি এখানে ব্যাংক ফ্যাসিলিটি কথা না বলে, তাহলে আমাদের মাইনাস ফিগারটাই রেখে দিতে হবে। এই মাইনাস ফিগারটা পরবর্তীতে এখানে চলে যাবে। ব্যালেন্স সিডি হয়ে গেল বিডি 23,700 টাকা। 2,10,000 থেকে 23,700 বাদ দিলাম, 1,86,300। পেমেন্টগুলো যোগ করে দেখলাম 1,99,000। তো 1,99,000 86 থেকে বড়, সুতরাং এখানেও মাইনাস ফিগার হয়ে গেল 13,600। পরবর্তীতে ব্যালেন্স বিডি হয়ে গেল। এবার আমরা সেটা যোগ করলাম, যোগ করে এবার আমরা পেমেন্টগুলো সব এক জায়গায় করলাম। 2,31,400 পেয়েছি না, পেমেন্টগুলো এক জায়গায় করলাম, কত হয়েছে? 1,47,500। 2,31,400 থেকে 1,47,500 বাদ দিলে হাতে থেকে যায় 83,900। এটাই আমাদের অ্যান্সার। সবগুলো ব্যালেন্স শিটে এগুলো হবে অ্যান্সার পুরোটাই। তাহলে ক্যাশ বাজেট কি বোঝা গেছে? বুঝতে পারবে? আচ্ছা, এরকম ভাবে 2 মাস হোক আর 3 মাস হোক, এরপরে আশা করি মনে পারবে। আর যদি সমস্যা থাকে তাহলে আগামী দিন জিজ্ঞেস করবে। তাহলে সাজেশনে যে কটা দিছি এই কটা করুক আজকে। ক্যাশ বাজেট অনেক ইজি, এগুলো অনেক সহজ। আচ্ছা, তাহলে 2 নম্বর ফরম্যাটটা দেওয়া থাকলো। ক্যাশ বাজেট ইউটিউবেও আছে, এখন তো রেকর্ড হলো, এটাও দেখবে। আর বাড়িতে প্র্যাকটিস করতে দিয়ে কোনো সমস্যা পাইলে আগামী দিন জিজ্ঞেস করবে ইনশাল্লাহ। তাহলে 2 নম্বর ফরম্যাট। এখন আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বের করি সবাই। আগামী দিন 3 নম্বর ফরম্যাট শুরু হবে, ওয়ার্কিং ক্যাপিটাল। স্যার এটা স্যার ফরম্যাট 1টা একটু দেখাবেন, বের হয়ে গেছে স্যার। ও আচ্ছা, মানে 2 নম্বর অধ্যায়ের ফরম্যাট 1 কি হয়েছিল? স্যার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে আপনি যে কালকে একটা ম্যাথে স্যার 500 টাকা ল্যান্ডস্কেপ থেকে ওই করলেন না, পরে ওইটা ব্যালেন্সে দিয়ে দিচ্ছেন 500 টাকা। পরে আবার আপনি যখন ইয়াতে গেলেন, খতিয়ান করতে গেলেন, ওইখানে ওইটা আবার ল্যান্ডস্কেপে 500 টাকা আবার দিয়ে দিচ্ছেন। মানে ওইটা একটু বুঝি দেন। এটা তো এখন ভাই অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, আমরা দেখি আগামী দিন বললেন আবার। হ্যাঁ, ওই ফাইলই তখন করবো, তখন বললেন, তাহলে আর ঝামেলা থাকবে না।
ইনশাআল্লাহ। তো আজকে মানে একটু আপনি জয়েন করেছেন দেরি করে নাকি? আমরা ওইটার উপর অনেক সময় দিয়েছিলাম। রয়্যালিটি আমাদের তো অনেক সহজ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে দুটো আসবে, বি পার্ট আর সি পার্ট। রয়্যালিটির কারো জাবেদা সমস্যা আছে? সাব্বির হোসেন? না স্যার, আচ্ছা, জাবেদা কয়টা হয় প্রতি বছরে? প্রতি বছরে নরমালি 3টা, যে বছর ল্যাপস হয় ওই বছরে 4টা। ওকে, সুন্দর। আচ্ছা, খতিয়ান কয়টা হয় আমাদের নরমালি? 3টা। খতিয়ান হবে রয়্যালিটি অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট, এই তো? আচ্ছা, এখানে যদি কখনো ব্রেক স্টাডি থাকে, কখনো ওই যে স্ট্রাইক, হরতাল, লক আউট থাকে, তাহলে আপনারা মিনিমামটা হিসাব করতে পারবেন? কিছু অঙ্ক আছে, লক আউট, হরতাল, স্ট্রাইক, এই ধরনের অঙ্কটা দেখতে হবে। দেখাই দিই নাকি? বেশি দূরে চলে আইছি মনে হচ্ছে নাকি? ষোলো সালে একটা অঙ্ক আসছিল, ওয়াই লিমিটেড, এখানে এক্স লিমিটেড ভাড়া নিয়েছে, লিজ নিয়েছে ওয়াইয়ের কাছ থেকে। লিজ হবে কয়লা ফিল্ড, রয়্যালিটি অফ 20 টাকা পার টন অফ কয়লা রাইস উইথ দ্য রাইট অফ রিকুভ শর্ট ওয়ার্কিং অফ ECR ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট 3 ইয়ার্স। যে বছরে শর্ট ওয়ার্কিং সৃষ্টি হবে তারপরে 3 বছর গণনা করতে হবে, 3 বছর পর্যন্ত সুযোগ থাকবে পূরণ করার। দ্য মিনিমাম রেন্ট ইজ টু বি পেইড 50,000 টাকা পার অ্যানাম, বাৎসরিক 50,000 টাকা মিনিমাম দিতে হবে। ইফ এনি ইয়ার, যদি কোনো বছরে দ্য নর্মাল রেন্ট ওয়াজ নট অ্যাটেন্ড ডিউ টু স্ট্রাইক, এই যে এখানে বলছে যে স্ট্রাইক অর অ্যাক্সিডেন্ট, লক আউট, হরতাল, শাটডাউন, লকডাউন, যাই হোক না কেন, ভাষা তো অনেকগুলো আছে। এবার হয়তো এখানে শাটডাউন দিয়ে দিল, শাটডাউন, যেহেতু সরকার শাটডাউন ভাষাটা ব্যবহার করেছে, কাজ তো একই হবে নাকি? ইট ওয়াজ অ্যাগ্রি দ্যাট, সবাই সম্মত হয়েছে যে যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়, স্ট্রাইক হয়, লক আউট হয়, শাটডাউন হয়, সেক্ষেত্রে দ্য মিনিমাম রেন্ট উড বি রিডিউস ইন প্রপোর্শন, আনুপাতিক হারে মিনিমামটা কমে যাবে, রিডিউস হয়ে যাবে, টু দ্য লেন্থ অফ দ্য স্টপেজ। তারপরে কি লেখা আছে? আউটপুট ওয়াজ অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ও ফিফথ ইয়ার, 6 ইয়ার পর্যন্ত 1300 টন, 2100 টন, 2300, 3400, 2400 এবং 4000 টন দেওয়া হয়েছে উৎপাদন। 6 বছর ইনফরমেশন কিন্তু দেওয়া হলো। ইন ফিফথ ইয়ার, পঞ্চম বছরে, দেয়ার ওয়াজ এ স্ট্রাইক, ওখানে স্ট্রাইক হয়েছিল, অফ 3 মান্থ, কয় মাস? 3 মাস। আচ্ছা, এখন অফ হুইচ প্রোডাকশন ওয়াজ হেল্প আপ, এখন প্রোডাকশন আমাদের তো প্রোপার্শন করতে বলা হচ্ছে যে মিনিমাম 50,000 টাকা 12 মাসের জন্য দিতে হয়, প্রোপার্শন আনুপাতিক হারে। 3 মাস স্ট্রাইক ছিল, তাহলে রানিং ছিল 9 মাস, এই রানিং মাসের মিনিমাম হিসাব করতে হবে। তাহলে 50,000 টাকা ভাগ 12 মাস গুণ 9 মাস, তাহলে মিনিমামটা 9 মাসে চলে আসবে। আমি সেটা নিচে লিখে দিছি, এই যে কত টাকা হয়েছে? 37,500। মিনিমামের ঘরে প্রতি বছরেই 50,000 আছে, বাট ফিফথ ইয়ারে 37,500 আছে। ক্লিয়ার? এখন এইটুক শুধুমাত্র আমাদের হিসাব করতে হবে, আর আগের মতো যা ছিল সবকিছু ঠিক থাকবে। হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন, আমরা এটাই অ্যান্সার দিলাম এত সময়। 37,500 কেন? বলছে যে আমাদের ওই বছরে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। অ্যাক্সিডেন্টটা কি ছিল? যাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা শাটডাউন হয়েছিল, লকডাউন হয়েছিল, এটা হরতাল হয়েছিল, এটা স্ট্রাইক ছিল,
কয় মাস স্ট্রাইক ছিল? 3 মাস। তো যে বছরে স্ট্রাইক থাকবে ওই বছরে আমাদের মিনিমামটা একটু ক্যালকুলেশন করে নিতে হবে, শুধু মিনিমামটা ক্যালকুলেশন করে নিলেই হবে। কারণ ভাড়াটিয়ার সাথে মালিকের চুক্তি থাকে যে এত টাকা ভাড়া দিতে হবে। এখন করোনার সময় সারা দেশ স্ট্রাইক হয়ে গেল, অনেক মালিক বলল যে আপনারা 50% ভাড়া দিয়ে, অনেক মালিক 3 মাস 4 মাস মাফ করে দিছিল, ভাড়া দেওয়ার দরকার নেই। অনেক বাড়ির মালিক তারা মোটেই ছাড় দেয়নি, এরকম আছে, ঠিক না? বিশেষ করে ব্যাচেলাররা যেসব সাবলিজে দেখুন। তাহলে আমরা এটা মিনিমামটা হিসাব করতে পারছি। এই 37,500 কিভাবে হয়েছে? সাবমিট পাওয়া গেছে কোন? জি স্যার। আচ্ছা, এবার মনে করেন আপনাকে জাবেদা করতে বলা হলো না, বলা হলো শো দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ দ্য এক্স। কয়টা লেজার করবেন আপনি? 3টা। কি কি করবেন? রয়্যালিটি, ল্যান্ডলর্ড, শর্ট ওয়ার্কিং আর ল্যান্ডলর্ড ওয়ার্কিং। এবার খতিয়ান করতে যাচ্ছি, জাবেদা নেই কিন্তু খতিয়ান করতে হবে সরাসরি। কি হবে দেখেন, খুব সহজ, জাবেদা লাগবে না। দেখেন প্রথমে এই ঘরে চলে আসবেন, রয়্যালিটি খতিয়ান জন্য। ও আমাদের একটা ছোট স্টুডেন্ট আছে নাকি এর মধ্যে? বুঝতে পারিনি বলে আবার বসে কি বললেন, এরকম কিছু বলতে চাইছিল। আচ্ছা তাহলে দেখি খতিয়ান করাবো এখন রয়্যালিটি অ্যাকাউন্ট। আচ্ছা, এই প্রথম বছরের 26,000 টাকা, এটা রয়্যালিটি ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট, ঠিক না? আবার এই 26,000 টাকা প্রোডাকশনে কি ছিল না? তাহলে প্রোডাকশন ডেবিট, রয়্যালিটি ক্রেডিট। ডেবিট পাশে ল্যান্ডলর্ড লিখতে হবে 26,000 টাকা, আর ক্রেডিট পাশে প্রোডাকশন লিখতে হবে 26,000 টাকা, বাস হয়ে গেল। এবার 42,000 টাকা। এখন মনে করেন যে জাবেদা করতে বলেনি, তা আপনি পারবেন না কেন? সেটা তো আমি শিখাই দেবো। আপনারা অধিকাংশ দেখা যাচ্ছে জাবেদা না করে পারে না, কেন পারা যাবে না কেন? এটাই তো জাবেদা হয়ে আছে। এই দ্বিতীয় বছরে বলেন এই 42,000 টাকা একবার ডেবিট হবে একবার ক্রেডিট হবে, ঠিক কিনা? ডেবিট হওয়ার সময় ল্যান্ডলর্ড, ক্রেডিট হওয়ার সময় প্রোডাকশন। কি তৃতীয় বছর পারবেন কিনা? স্যার ল্যান্ডলর্ড তো পারবো, আর হচ্ছে ওই রয়্যালিটিও পারবো, কিন্তু শর্ট ওয়ার্কিং একটু ঝামেলা বাজে, এটা আমি অঙ্ক করছিলাম। এইটা আরো বেশি সোজা, আমি ওটাও দেখা দেবো। এখন ল্যান্ডলর্ড আর রয়্যালিটি সরাসরি ওয়ার্কিং করতে পারবেন কি? সবাই পারবে? আচ্ছা একটু বলে দেন। হ্যাঁ কেসে করা যাবে, তাই তো? এখন আমরা শর্ট ওয়ার্কিং দেখাবো। শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স আমরা জানি প্রতি বছর ক্লোজ হয় না, এটা ক্রমে ক্রমে বাড়তে বাড়তে আবার আস্তে আস্তে কমতে কমতে একসময় ল্যাপস হতে পারে। প্রথমে শর্ট ওয়ার্কিং এর প্রথম বছরে ডেবিট পাশে কত লিখতে হবে? 24,000 টাকা। ওইটা ব্যালেন্স ওই পাশে সিডি হয়ে যাবে। দ্বিতীয় বছরে ব্যালেন্স বিডি হবে 24, আর ডেবিট পাশে আবার শর্ট ওয়ার্কিং যোগ হবে কত? আছে 8,000। 24 আর 8 কত? 32,000 টাকা ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি, ওইটা আবার বিডি হবে। থার্ড ইয়ারে আবার ক্রিয়েটেড হয়েছে 4,000। তো 32 আর 4 আই স্ক্রিন আবার কি যেন হয়ে গেছে। স্যার কে যেন স্ক্রিন শেয়ার করে স্যার? হ্যাঁ দীপারে আইডিটা মনে কি কোনো সমস্যা নাকি? আচ্ছা দীপা আপনি আরেকটা আইডি দিয়ে আমাকে একটা মেসেজ করবেন তো, নতুন আইডি দিয়ে। নতুন একটা আইডি আজকে নতুন খুলবেন না স্যার? হ্যাঁ স্যার উনি মনে বুঝে না, ঠিক আছে? না উনি বুঝে ঠিক বলছেন। এর মাঝে মাঝে ভিডিওতে আমি ভিডিও অফ করতে বললে পারে না, বলতেছে ভাই আমি পারতেছি না। না ওটা একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আর দীপা কি আমাদের কথা শুনতে পাচ্ছে? ও হচ্ছে অন্য জায়গায় মানে আচ্ছা যাই হোক, এরপরে খতিয়ান এখন দেখা যাচ্ছে। দেখা যাওয়ার কথা তো। জি স্যার শুরু করেন। আচ্ছা এখন
এটা তো ব্যালেন্স বাড়তে বাড়তে আমাদের 36,000 পর্যন্ত চলে আসলো, এবার কমে যাবে। চতুর্থ বছরে শর্ট ওয়ার্কিং ক্রেডিট হয়ে গেছে, রিকুপ মানে ক্রেডিট হয়ে গেছে। কত টাকা আছে? 18,000 টাকা। এই 18,000 টাকা এখন ব্যালেন্স কিন্তু কমে যাচ্ছে। সুতরাং 36 থেকে 18 কমে গেলে 36,000 থাকবে। পাশাপাশি আরেকটা কমেছে, ল্যাপস হয়ে গেছে না, টাইম শেষ হয়ে গেছে প্রথম বছরেরটা, 6,000 টাকা। তাহলে 36 থেকে 18 কমলে 18,000 টাকা ব্যালেন্স থাকার কথা, সেখান থেকে আরো 6,000 ল্যাপস হয়ে গেল। তাহলে ব্যালেন্স কত থাকলো? 12,000। ওইটা আমি একটু দেখা দিচ্ছি। ওটা কয় নম্বর বছর ছিল? চতুর্থ বছরে। চতুর্থ বছরে ল্যান্ডলর্ড নামে রিকুপ হয়েছে 18,000। ইনকাম সামারি, ইনকাম স্টেটমেন্টে চলে গেল, ক্ষতি হয়েছিল যেটা ল্যাপস 16,000, 6,000। ব্যালেন্স সিটি কত? 12,000। এই 12,000 এই পাশে আবার ব্যালেন্স বিডি হলো। এবার আমরা দেখছি পরের বছরে আবার রিকুপ হয়েছে। কত রিকুপ হয়েছে? 10,500। ব্যালেন্স কমে আসছে না? 1500 চলে আসছে। এই 1500 ষষ্ঠ বছরে আসলো, ব্যালেন্স বিডি নামে। আচ্ছা, এরপরে ষষ্ঠ বছরে আমাদের পূরণ হয়েছে আবার 1500 টাকা, বাস ব্যালেন্স শেষ হয়ে গেছে। এই যে লাস্টে এখানে দেখলে আমরা বুঝতে পারবো 1500 টাকা ব্যালেন্স শেষ, ব্যালেন্স পুরোটাই রিকুপ হয়ে গেছে। শর্ট ওয়ার্কিং ক্ষতি, হ্যাঁ হ্যাঁ নেগেটিভ না, মানে ক্লিয়ার, এখন আর কোনো পাবে না, ব্যালেন্স স্ট্যাটাস আর নেই, ব্যালেন্স ভিডিও নেই, সিডিও নেই, বাস পুরোটাই ক্লোজ। এখন খতিয়ান খাতায় করতে হবে, আশা করি খাতায় করলে আপনারা পারবেন। এখন তারপরে যদি না পারেন তাহলে আমাদের জিজ্ঞেস করবেন। স্যার অ্যানালাইসিসের লাস্ট তিনটা আমার লাস্ট 3 ইয়ার এই তিনটা কি বুঝা যায়? ও ল্যাপসের ব্যাপারে, আচ্ছা হ্যাঁ, এখানে লাস্ট 3 ইয়ার দেখতে গেলে আমাদেরকে রিকুবের ইয়ার গুলো জানতে হবে। কত বছর বলছিল? সাবসিকুয়েন্ট অফ 3 ইয়ার্স, এটা বলছিল না? সাবসিকুয়েন্ট অফ 3 ইয়ার্স। তাহলে যে বছরে সৃষ্টি হবে ওই বছর থেকে ওই বছরের পরে 3 বছর গুনতে হবে, তার মানে চতুর্থ বছর পর্যন্ত টাইম পাওয়া যাবে। হাসিব, প্রথম বছরের ক্রিয়েটর হয়েছিল 24, এইটার টাইম কিন্তু পরবর্তী 3 বছর গুনতেছি, 1 2 3, অর্থাৎ চতুর্থ বছর পর্যন্ত এই 24,000-এর সময় আছে। এবার আসি, যখন আমরা চতুর্থ বছর চলে আসলাম তখন পূরণ করতে পারলাম অনলি 18,000 টাকা, অনলি 18,000 টাকা। এখন 24 থেকে 18 বাদ দিতে হবে, কত থাকে? তাহলে আমরা 24 থেকে 18,000 মাইনাস করলাম, মাইনাস করলে আমাদের হাতে থাকলো কত? 6,000। আসিফ, এই 6,000 টাকার এখন আর টাইম নেই, টাইম শেষ হয়ে গেছে। এটা তাহলে কি হবে? ল্যাপসে চলে যাবে, তাই না? পরের বছরে যে 8,000 টাকা ক্রিয়েটেড হয়েছিল তার কিন্তু টাইম পঞ্চম বছর পর্যন্ত আছে, ঠিক না? এখন আমরা পঞ্চম বছরে পূরণ করতে পারলাম 10,500, তার মানে 8,000 তো পূরণ হয়েছেই, আরো বরং এই 4,000-এর থেকে 2,500 পূরণ হয়ে গেছে, কোনো ঝামেলা নেই, তাহলে কোনো ল্যাপসে আসলো না। এই 4,000 টাকা যে তৃতীয় বছরে আমাদের ক্রিয়েটেড হয়েছিল ওর টাইম আছে কত বছর পর্যন্ত? এখান থেকে গণনা করতেছি, 1 2 3, অর্থাৎ 6ষ্ঠ বছর পর্যন্ত। তো এর মধ্যে যদি পূরণ করতে পারি ল্যাপস হবে না, আর যদি পূরণ না করতে পারি তাহলে ল্যাপস হয়ে যাবে। তো আমরা পূরণ করতে পেরেছি, এই যে 1500 টাকা দিয়েছি, শেষ, আর কোনো ল্যাপস নেই। তাহলে শুধুমাত্র আমাদের চতুর্থ বছরে একটা ল্যাপস হয়ে গেছে, ওখানে আমরা সময় মতো পূরণ করতে পারিনি। কি হাসি বুঝতে পারছি? স্যার 12,000 টাকা এই 12,000 কিভাবে হলো? এই যে যখন আপনি 24,000-এর থেকে এই 18,000 আর 6,000 টাকা সরাই ফেললেন তখন ব্যালেন্স ছিল কত? এখানে 36। আরেকবার বলি,
36,000 থেকে আগে 18,000 টাকা বাদ দেন, তাহলে থাকে কত? 18,000। সেখান থেকে ল্যাপস হয়ে গেল 6,000, 18 থেকে 6 বাদ দিলে কত থাকে? 12,000। ক্লিয়ার না? আচ্ছা, এইটা কখন হয়? যখন প্রশ্নে এই ডিউরিং, সাবসিকুয়েন্ট, ফলোইং, নেক্সট, হ্যাঁ, এগুলো বলা থাকে, তখন আমাদের ওই যে বছরে সিরিজটি হয় ওই বছর থেকেই গণনা শুরু করতে হয়। স্যার একদম কিছু বলা থাকে না মনে হয় স্যার। জি, আরেকটা হ্যাঁ, কি বললেন জানো? স্যার একদম কিছু বলা থাকে না মনে হয়। আসলে একদম কিছু বলা থাকে না এরকম না, ভাষা তিনটে ইউজ করা হয়। যেমন প্রবলেম নম্বর 4 এ যেমন ফার্স্ট 4 ইয়ার, ফার্স্ট 3 ইয়ার এরকম বললে প্রথম 3 বছরের মধ্যে, প্রথম 4 বছরের মধ্যে সব পূরণ করতে হয়। স্যার প্রবলেম নম্বর 4 এখানে কিছু বলা নাই তো, বলতে দেখেন। হ্যাঁ, দ্য আউটপুট দেওয়া হয়েছে। আচ্ছা, কয়লা রাইস দেওয়া হয়েছে, মিনিমাম দেওয়া আছে, রাইট অফ, এই যে ডেড রেন্ট বলা আছে, রাইট অফ দ্য ডেড রেন্ট। সেটা মানে আমাদের ডেড রেন্টের শব্দ বাংলা কি ছিল, যে এটা বোঝানো হয় থাকে যে অল টাইম, অর্থাৎ ইন্টার পিরিয়ড অফ টাইম। ইন্টার পিরিয়ড অফ টাইম মানে লিজের যত বছর নেওয়া হয়েছে, 20 বছরের জন্য লিজ নেওয়া হয়েছে, সুতরাং 20 বছরের মধ্যে যে কোনো সময় পূরণ করতে পারবে। স্যার এটা যে কোনো সময় পূরণ করবে। হ্যাঁ, এই জন্য ডেড রেন্ট বলা হয়, একবার শেষ টাইম পর্যন্ত। ডেড মানে মৃত্যু, সেই মৃত্যু থেকে আসছে। এটাকে বলা হয় সুপ্ত ভাড়া অথবা মৃত ভাড়া। মৃত ভাড়া, এই ডেড রেন্টের বাংলা অর্থ হচ্ছে মৃত ভাড়া, তার মানে এটা কন্টিনিউ চলতেই থাকবে। এই ওরকম যদি কিছুই বলা নেই, এখন বুঝতেছি না, তাহলে আমি কবে লস কোনো ল্যাপস দেখাবো না, কন্টিনিউ ব্যালেন্স টানতেই থাকবো, বুঝলেন, যদি না বলা থাকে। এখন আমরা একটা মিনিমাম ব্যালেন্স দেখাবো, মিনিমাম বেসিস। জি স্যার, এখানে কোনো সমস্যা নাই, মিনিমাম বেসিসে দিলে। মিনিমাম বেসিসের অল্প একটু দেখাই দিই। একটা ও মিনিমাম বেসিসের অঙ্ক আর এই অঙ্ক সেম, শুধু একটা যাবে তো বাড়ে মিনিমাম বেসিস। মিনিমাম বেসিস এটা মেনটেন করে লিজি, ল্যান্ডলর্ড মেনটেন করে না। এখন মিনিমাম বেসিসের কাজ হচ্ছে যখন রয়্যালিটি শর্ট পড়ে যায় তখন একটা জাবেদা তারা বৃদ্ধি করে দেয়, যে শর্ট ওয়ার্কিং হয়ে গেছে, তাহলে একটা জাবেদা বাড়ায় দেয়, মিনিমামের একটা জাবেদা অতিরিক্ত দেওয়া হয়। আর যদি কোনো একটা বছরে শর্ট ওয়ার্কিং হয়নি, মানে শর্ট ওয়ার্কিং ক্রিয়েটেড হলো না, তাহলে আর মিনিমামের কোনো জাবেদা হবে না। তার মানে যে বছরে শর্ট ওয়ার্কিং ক্রিয়েটেড হবে ওই বছরে 4টা জাবেদা হবে, আর নর্মালি 3টা জাবেদা হবে। এবার যদি এই অবস্থায় ল্যাপস হয়ে যায়, তাহলে ল্যাপস হলে তো একটা জাবেদা বাড়ার কথা ছিল, এদিকে মিনিমামের জন্য একটা জাবেদা বাড়লো, ল্যাপসের জন্য আরেকটা জাবেদা বাড়লো, তাহলে তো 5টা জাবেদা হয়ে যাবে সেই বছর, যদি এরকম ঘটনা ঘটে। তাহলে দেখেন এবার অঙ্ক। A colliery company took lease of a koila field for a period of 25 years from 1st January 2015. 15 সাল থেকে 25 বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। On a royalty of 25 paisa per ton of koila rice with the minimum rate of 2500 টাকা per annum. Having power of recoup the short working during the ইন্টার পিরিয়ড অফ লিজ। লিজ যে 25 বছরের জন্য নেওয়া হয়েছে, 25 বছরের মধ্যে যে কোনো সময় ক্ষমতা থাকলে পূরণ করতে পারবে, ল্যাপসের কোনো সুযোগ নেই। আচ্ছা, অ্যানুয়াল এখানে বলছে যে কেমন ভাবে উত্তোলন হয়েছে, বাৎসরিক উত্তোলন 15 সাল, 16 সাল এবং 17 সালে। 15 সালে 6000 টন, 11000 টন, তারপরে 17 সালে 15000 টন উৎপাদন হয়েছে। মিনিমাম কিন্তু 2500 টাকা দেওয়ার কথা। আচ্ছা, শো দ্য নেসেসারি জার্নাল এন্ট্রি ইন দ্য বুকস অফ দ্য ল্যান্ডলর্ডের বইতে এন্ড লিজি এবং লিজির বইতে, দুইজনের বইতে জাবেদা দিতে হবে।
অ্যাজুমিং ধরে নেন দ্য লিজি ভাড়াটিয়া মেইনটেইন দ্য মিনিমাম রেন্ট, এই কথাটা অতিরিক্ত বলা হয়েছে না? এইটুকের জন্য শুধুমাত্র মিনিমাম বেসিস হয়ে গেল অঙ্কটা। যে লিজি কি করে, প্রতি বছরে যদি কখনো শর্ট ওয়ার্কিং ক্রিয়েটেড হয় তাহলে মেইনটেইন করে থাকে মিনিমাম বেসিসটা মেইনটেইন করে। এখন আমরা 3 বছরের ইনফরমেশন দেখলাম। প্রথম বছরে শর্ট ওয়ার্কিং ক্রিয়েটেড হয়েছে, দ্বিতীয় বছরে রিকুভ হয়েছে, শর্ট ওয়ার্কিং নেই, থার্ড ইয়ারেও রিকুভ হয়েছে, শর্ট ওয়ার্কিং হয়নি। শুধু একটা বছরে ক্রিয়েটেড হয়েছে, যে বছরে ক্রিয়েটেড হয়েছে ওই বছরেই আমাদের কাজ, ওই বছরে একটা মিনিমামে জাবেদা দিতে হবে। তাহলে জাবেদা শুরু করলাম। প্রথমে মিনিমাম রেন্ট ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। মিনিমাম কত টাকা দেওয়ার কথা ছিল তার? 2500 টাকা। 2500। এখন মালিক চলে আসলো, মালিকের হাতে টাকা দিয়ে দিলাম, ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট। মালিক চলে গেল, এবার আমরা এই মিনিমামটাকে ভাঙাচ্ছি। কি হবে দেখেন, আমরা প্রথমেই জাবেদা করতাম এর আগের ফরম্যাটে রয়্যালিটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট এরকম লিখতাম না? কি জাবেদা এটা শিখাইছিলাম কতদিন? প্রথম জাবেদা কি হয়েছে স্যার? এখানে যে শর্ট ওয়ার্কিং ক্যাপিটালের মানে আগে স্যার জাবেদার আগে যে ক্রেডিট, রিস্ক, তারপরে রিকর্ড, লিভস এন্ড ব্যালেন্স এর টাকা আছে যে কিভাবে বলছেন স্যার এটা আমি বুঝতেছি না। ও আচ্ছা, দেখা দিচ্ছি। অ্যানালাইসিসটা আপনি বুঝতে পারেননি। দেখেন এখানে প্রথমে 6000 এর সাথে 25 গুণ করলে 1500, তারপরে গুণ করলে 2750, এটা বুঝতে পারছেন। এটাকে বলা হয় অ্যাকচুয়াল রয়্যালিটি। প্রকৃতপক্ষে রয়্যালিটি হয়েছে এইগুলো। এখন মিনিমাম দেওয়ার কথা 2500। প্রথম বছরে যখন 2500 আমরা দিতে যাব আমাদের কোম্পানির পক্ষ থেকে, তখন দেখছি যে মালিক পাবে মাত্র 1500, দিচ্ছি 2500, তাহলে আমাদের ঘাটতি কত? 1000 টাকা ব্যালেন্স। মালিকরে বললাম যে দেখেন আপনার রয়্যালিটি কিন্তু আসলে 2500 হয়নি, আপনার রয়্যালিটি হয়েছে মাত্র 1500। আমরা দিচ্ছি আপনাকে 2500, পরবর্তীতে যখন বেশি হবে তখন কিন্তু 1000 কেটে নেব। তাই মালিক বলল ঠিক আছে, তাহলে ওটা ব্যালেন্সে রেখে দাও। ব্যালেন্সে রেখে দেওয়া হলো 1000 টাকা। পরবর্তী বছর হয়েছে 2750, মিনিমাম 2500 টাকা আমরা দিব। দেওয়ার পরে সারপ্লাস হাতে থাকবে কত? 250। যে কয় টাকা আছে ওই কয় টাকা আমরা আগের ব্যালেন্স থেকে কেটে নিচ্ছি। 1000 থেকে 250 কেটে নিলাম, নিলে ব্যালেন্স আর থাকলো 750। মালিককে বোঝানো হলো যে আপনি পাবেন কিন্তু 2750, তো গত বছরে যে 1000 শর্ট ছিল ওখান থেকে আমরা 250 কেটে নিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এখন ওখানকার ব্যালেন্স থাকলো শর্ট ওয়ার্কিং এর 750। এবার আসলাম থার্ড ইয়ারে অ্যাকচুয়াল রয়্যালিটি হয়েছে 3750। মিনিমাম 2500 টাকা দেওয়ার পরেও আমাদের যথেষ্ট পরিমাণে সারপ্লাস থেকে যাচ্ছে। আমাদের শর্ট আছে কত? শর্ট আছে অনলি 750। এখন এই 3750 থেকে 750 বাদ দেওয়া হলো। 3750 থেকে 750 বাদ দিলে ব্যালেন্সটাও জিরো হয়ে গেল। এদিকে আমরা পাইলাম, মানে আমরা দিলাম কত? 3750 থেকে 750 বাদ দিলে কত থাকে? 3000। অতএব 3000 টাকা পেমেন্টে পাঠিয়ে দিলাম। এই তো অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস গতদিন সবাই বুঝতে পারছে, আজকে হয়তো অনেকে মনে করছে কি আবার এই অ্যানালাইসিস আবার শিখতেছে। এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছেন। এখন আমরা জাবেদা শিখাবো মিনিমামে জাবেদা। যে বছরে শর্ট ওয়ার্কিং ক্রিয়েটেড হবে ওই বছরে শুধুমাত্র একটা জাবেদা বেশি হবে, এই মিনিমামে জাবেদা। আর যে বছরে শর্ট ওয়ার্কিং হবে না সেই বছরে মিনিমামের জাবেদা হবে না, নরমালি আগের মতো 3টে জাবেদা থাকবে। প্রথম বছরে ক্রিয়েটেড হয়েছিল, জাবেদাটা দিলাম মিনিমাম রেন্ট ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। আবার ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট, মালিককে টাকা দিয়ে দিলাম। এখন আমরা যে মিনিমাম লিখেছি নতুন, ওই কথাটা এখন ভেঙে দিচ্ছি। এই মিনিমামের ভিতরে কি কি আছে, মিনিমামটা এখন ক্রেডিট করব। রয়্যালিটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, মিনিমাম ক্রেডিট। কেন এই জাবেদাটা আমরা আগে লিখতাম রয়্যালিটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট, তাই লিখতাম না? প্রথমে লিখতাম কিন্তু এই জাবেদা।
এখন মিনিমাম লিখেছি প্রথমে, তাই আমরা এটা 3 নম্বরে চলে গেছি 1 নম্বরে জাবেদা নিয়ে, ঠিক তো? এখানে যে ল্যান্ডলর্ড ক্রেডিট করব সেই ক্রেডিট তো আগে হয়ে গেছে, এখন এই মিনিমামটা ক্রেডিট করে দেব, তাহলে মিনিমাম ক্লোজ হয়ে গেল। কি জাবেদা বুঝতে পারতেছেন না আপনারা? প্রোডাকশন প্রোডাকশন কস্ট ডেবিট, রয়্যালিটি ক্রেডিট আগের মতোই সেম আছে। তাহলে বাড়তি কথা আমাদের শুধু এই মিনিমাম রেন্ট প্রথমটা, এছাড়া আর কোনো ডিফারেন্স হয়নি এখানে। আচ্ছা, দ্বিতীয় বছরে আসি। দ্বিতীয় বছরে কি কোনো শর্ট ওয়ার্কিং ক্রিয়েটেড আছে নাকি নেই? ক্রিয়েটেড নেই, ঠিক না? তাহলে নরমালি আগের মতোই জাবেদা হবে। কি হবে? রয়্যালিটি ডেবিট, তাই তো? শর্ট ওয়ার্কিং ক্রেডিট, ও শর্ট ওয়ার্কিংটা অবশ্যই আমরা পরে জাবেদা দিছি, এখানে দিয়ে দিতে পারতাম। তাহলে রয়্যালিটি ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট, আর ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট। আচ্ছা, ব্যাংকে দেওয়ার সময় ল্যান্ডলর্ডকে আমরা 250 কম দিচ্ছি, কেটে নিচ্ছি কেন? কারণ শর্ট ওয়ার্কিংটা রিকুভ হয়েছে না। এই রিকুভের জাবেদাটা আমরা এই পাশে দিতে পারতাম, এখানে বুঝতে পারেননি? রিকুভের জাবেদাটা প্রথমে দেওয়া যাইতো যে রয়্যালিটি পেবেল ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট, ল্যান্ডলর্ড ক্রেডিট 2500 টাকা, আবার ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট 2500 টাকা। সেই 2500 টাকার ভিতরে 250 টাকা একটা শর্ট ওয়ার্কিং দ্বিতীয় জাবেদা দিয়ে ফেলেছি। নেক্সট, প্রোডাকশন ডেবিট, রয়্যালিটি ক্রেডিট। তৃতীয় বছরে রয়্যালিটি ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট, তারপর রিকুভ আছে ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। তো রিকুভে জাবেদাটা এই ব্যাংকের সাথে না দিয়ে প্রথমটার সাথে দেওয়াই ভালো। আচ্ছা, এরপরে প্রোডাকশন ডেবিট, রয়্যালিটি ক্রেডিট। তাহলে আগের মতো সেম নর্মাল জাবেদা আছে। তাহলে মিনিমাম বেসিসে আমরা কি জাবেদা পাইলাম অতিরিক্ত? শুধু একটা জাবেদা পাইলাম, যদি কোনো সময় শর্ট ওয়ার্কিং ক্রিয়েটেড হয় সেই ক্ষেত্রে মিনিমাম নামে একটা ঘর রাখতে হবে, মিনিমাম নামে একটা জাবেদা দিতে হবে। সবাই বুঝতে পারছেন তাই না? তাহলে আমরা মিনিমাম বেসিসও ক্লিয়ার হয়ে গেছি। মিনিমামের আর কোনো ঝামেলা নেই, যে বছরে ক্রিয়েটেড হবে শুধু সেই বছরে এটা মিনিমামের জাবেদা হবে, আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এই পর্যন্ত আজকে থাক। আর ওই যে সাবলিজ, সাবলিজ উপভাড়াটিয়া নিয়ে আমরা আলোচনা করেছি, ইউটিউবে রেকর্ড দিছি, ওইটা আমি এখন শেয়ার করে দেবো, ওইটা দেখবেন। আর আগামী দিন কালকে আরেকবার একটা ক্লাস নিয়ে এটা শেষ করে দেবো, ঠিক আছে? স্যার, আমি শুধু একটা কথা শুনছি স্যার, কতটুকু সত্য জানি না স্যার।